সিলেটের রাতারগুলে গিয়ে আইন উপদেষ্টা মাঝের কণ্ঠে গান শুনেছেন, রাতারগুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন, কিন্তু নৌকার উপর চেয়ারে বসেছেন, মানে সেটি নিয়ে নেটিজেনদের অনেক রকম কথা। আচ্ছা, তিনি কি আসলে নৌকা আর অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব তৈরি করতে চেয়ার ব্যবহার করেছেন, মানে সরাসরি ঠিক নৌকার উপর বসতে চাননি আইন উপদেষ্টা, এমন কিছু? মানে আপনি আসলে কেন প্রশ্নটা এইভাবে কনস্ট্রাক্ট করছেন আমি ঠিক বুঝতে পারছি না। নৌকা তো বাহন না, বাংলাদেশে যেরকম রিক্সা, বাস, রেলগাড়ি, অন্য অনেক কিছু আছে, এটা একটা বাহন। যেখানে নদীপথ আছে, পানি আছে, সেখানে নৌকা, আজকাল তো যন্ত্রচালিত নৌকা ব্যবহার করা হচ্ছে। তো এই বাহনটাকে উনি ওখানে কিভাবে বসলেন, তো সেই বসার সঙ্গে সরকার কি করতে চায় না চায়, এই প্রশ্নটা আসাটা আমার পক্ষে ঠিক প্রাথমিক নয়। আইন উপদেষ্টার ছবিটা আমি দেখতেছি, তিনি যখন একটা জায়গায় যাচ্ছেন, জানি না উনি কেন তার এই আয়োজন করেছিল, কিন্তু বসার বিভিন্ন রকমের স্টাইল থাকে। এটা নির্ভর করে কেউ কোনভাবে বসতে কমফোর্টেবল ফিল করে, বা কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা থেকে থাকে, হাঁটুতে কোনো সমস্যা থেকে থাকে, নানাভাবে আমরা বসি। যেমন আমার কাছে অবশ্যই মনে হয় যে একটু আরাম চেয়ার না হলে, হাতে না থাকলে আমার চেয়ারে বসতে একটু কমফোর্টেবল হতে আমার অসুবিধা হয়। এটা কি কোনো মিনিং আছে? আমার তো মনে হয় আপনারা যারা টিভি ইউজ করছেন বা বসে কাজ করছেন, আপনাদের চেয়ারগুলোর একটা স্টাইল অন্য চেয়ারগুলোর মতো হয় না, আপনাদের নিড। এটা নানান বিষয় থাকতে পারে, আমার কমফোর্টেবিলিটি বা আপনি কোন পরিস্থিতিটা করেছেন বিবেচনা না করে যে এটার সঙ্গে নৌকা, অন্তর্বর্তী সরকার, এই যোগসুবিশ টানাটা এটা বাস্তবসম্মত কিনা, এই প্রশ্নটা আমি আপনার কাছে চাচ্ছি। জি না, আমি আসলে নেটিজেনরা কি বলেছে সেখান থেকে একটা প্রশ্ন আসলে তুলেছি। নানান ধরনের প্রশ্ন তো আসতেই পারে, যে উপদেষ্টা হওয়ার পরেই তিনি এই, আপনি বলেছেন এক একজনের এক একটা স্টাইল, সেটা কি উপদেষ্টা হওয়ার পর ওনার স্টাইল কিনা সেটা নিয়েও তো অনেকে প্রশ্ন করতেই পারে। আকবর হোসেন, আপনার কাছে আমার মূল প্রশ্ন যেটা, আকবর হোসেন প্রশ্নটা করে একই সঙ্গে উত্তর দেন। মূল যেটা প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার সাথে 4 জন রাজনীতিবিদও যাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘের সাধারণ পরিষদে কেন 3 দলের প্রতিনিধি যাচ্ছে ওখানে, তাদের কি কাজ? পররাষ্ট্র উপদেষ্টার কথায় আমরা কিছুটা উত্তর পেয়েছি। তিনি বলেছেন, যেহেতু আমরা একটি রূপান্তর পর্যায়ের দিকে এগোচ্ছি এবং দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের হাতে হস্তান্তর করা হবে, তাই তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীতে দেশ তাহলে এই 3টি দলই পরিচালনা করবে, এমন বার্তা পেলাম তাহলে? আপনার কি কোনো সন্দেহ আছে? আমার সন্দেহ করা না করা নিয়ে কিছু নাই, আমার প্রশ্নের উত্তর দরকার। কেননা বাংলাদেশে এতগুলো দল থাকতে এবি পার্টি এনসিপির চেয়ে বহু পুরাতন দল, এবি পার্টির কোনো প্রতিনিধি দল নেই, বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধি দল। তাহলে বাকি দলগুলোর অপরাধ কি, বা বাকি দলগুলো নেই কেন? না, এটা অপরাধের বিষয় না। আমার ধারণা যে এখানে আমি যখন দেখেছি বিএনপি থাকবে, জামায়াত থাকবে এবং সেখানে এনসিপি থেকে থাকবে। এখন আপনি বলতে পারেন যে আরো অন্যান্য রাজনৈতিক দলকে নিতে পারলেন, এখন তো আরো ছোটখাটো অনেক রাজনৈতিক দল আছে। তো প্রধান উপদেষ্টা বা তার সরকার যেটা মনে করেছেন যে এই 3টা দল, কারণ কনটেক্সট আমার কাছে মনে হয় যে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশের বিএনপি বড় রাজনৈতিক দল, জামায়াত ইসলামী বড় রাজনৈতিক দল, আর এনসিপিতে যেহেতু যারা ছিলেন তারাও এই দলের সঙ্গে তাদের সম্পৃক্ততাটা বেশি। আমি বলবো না যে অন্য দলগুলো ছিল না, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন সক্রিয় ছিল, তাদের সবারই ইকুয়াল ভূমিকা ছিল। বাট থাকে তো কিছু আন্দোলনের ফেজ, হয়তো ওই ফেজগুলো এনসিপির মধ্যে আছে, ঠিকই আছে। তো উনি তো এই দৃষ্টিকোণ থেকে বাছাই করে, সেটা জানি না কোন দৃষ্টিকোণ থেকে বাছাই করেছে। বাট একটা জিনিস তো ঠিক যে বাংলাদেশ একটা ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে যাচ্ছে, এবং এই কথা স্বীকার করতে আমাদের কোনো বিধান থাকার কথা না। বাংলাদেশে যে প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তন হয়েছে, একটা সরকারকে তারা উৎখাত হয়ে তার মাধ্যম হয়েছে, এটা কিন্তু সমসাময়িক রাজনৈতিক যে পরিক্রমা আমরা যদি দেখি, অনেক একটা জানি, বা যেখানে অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে বা নানাভাবে সরকার উৎখাত হয়েছে, এর বাইরে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট চিন্তা করি, বাংলাদেশের এই গণ অভ্যুত্থান একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। ইন্টারন্যাশনাল এরিনাতে আমি সেদিন এখানে
কথা বলছিলাম নেপালের একজন একাডেমিক যিনি একটা ইউনিভার্সিটিতে পড়ান, যখন নেপালের ঘটনাটা ঘটলো অটোমেটিকলি তারা বাংলাদেশের রেফারেন্স নিয়ে আসছে যে নেপালের মানুষ বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে আপনি একটা ফ্যাসিস্ট রেজিম যারা অটো রেজিম তাদের মাঠে নামতে হবে। গতকালই আমি এখানে একটা ট্যাক্সি ড্রাইভার যিনি অন্য দেশের, উনি আমি বাংলাদেশে বলছিলেন যে বাংলাদেশের মানুষ যা দেখিয়েছে এটা আগামী 1-2 দশক ধরে বহু দেশে যারা স্বৈরশাসক হয়ে উঠতে চায় তাদের জন্য এটা একটা বার্তা। আমার কাছে মনে হয় এই যে পরিবর্তন বাংলাদেশে পুরো বিশ্ব বাংলাদেশের পরিবর্তনটাকে যেভাবে দিচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা দেখাতে পারেন যে আমাদের রাজনৈতিক দলগুলো এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি যেগুলো আছে যারা নিষিদ্ধ হয়েছে তারা বাদে তাদের মধ্যে একটা সত্য আছে এবং তারা এই গভর্নমেন্ট হেল্প করছে এবং তারা করছে বলুন জামায়াত বলুন এনসিপি বলুন বা অন্য পলিটিক্যাল পার্টি যারা আছে তারা সরকারকে অবশ্যই হেল্প করছে। যদি এই সরকার তারা হেল্প না করতেন তাহলে সরকার ফাংশন করতে এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নেই বা রাজনৈতিক চরিত্র সেই বার্তা যদি প্রধান উপদেষ্টা দিতে চান বিশ্ব দরবারে যে লোক আমার সঙ্গে আসছেন তারা বিভিন্ন পার্টিকে জি আকবর হোসেন মোটামুটি আমার মনে হয় উত্তর পেয়ে গিয়েছি।